আসসালামু আলাইকুম। আইটেক স্কুলের লার্ন ফার্স্ট পেরিয়ড সিরিজে তোমাদের সকলকে আবারও স্বাগতম। আমরা আজকে পড়ব এই বিশ্ব সভ্যতার ইনকা ও আজটেক সভ্যতা। তো চলো দেরি না করে শুরু করা যাক। ফার্স্টে আমরা পড়ব ইনকা সভ্যতা। ইনকা সভ্যতার পটভূমি। ইনকা সভ্যতার কি পটভূমি? লাতিন আমেরিকার দেশ, কোন আমেরিকার? লাতিন আমেরিকার দেশ পেরুর সুউচ্চ সবুজ পাহাড় থেকে নেমে এসেছে উরুবাম্বা নদী। কোন নদী? উরুবাম্বা নদী। এই লাইনটা আমরা একটু পড়ব। লাতিন আমেরিকার দেশ পেরুর সুউচ্চ সবুজ পাহাড় থেকে নেমে এসেছে উরুবাম্বা নদী। এই পাহাড়ি এলাকাতে প্রাচীন ইনকাদের শহর। কাদের শহর? এই পাহাড়ি এলাকাতে প্রাচীন ইনকাদের শহর। এখানে ভূপৃষ্ঠ থেকে প্রায় 2400 ফুট উচ্চতায়, কত ফুট উচ্চতায়? প্রায় 2400 ফুট উচ্চতায় অবস্থিত লাতিন আমেরিকা ইনকাদের হারানো শহর মাচু পিচু। ইনকাদের হারানো শহরের নাম কি? মাচু পিচু। কত ফুট উচ্চতায়? 2400 ফুট উচ্চতা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 1911 সালে, কত সালে? 1911 সালে মার্কিন ঐতিহাসিক হিরাম বিংহ্যাম এই সভ্যতার নিদর্শন আবিষ্কার করেন। এটা ক নাম্বারের জন্য আমরা পড়ব। কয় নাম্বার? ক নাম্বারের জন্য পড়ব। হিরাম বিংহ্যাম শুরুতে মাচু পিচুকে ভিলকা বাম্বা বলে মনে করেন। কি বলে মনে করেন? ভিলকা বাম্বা। তবে অচিরেই বোঝা যায় তার আবিষ্কৃত এলাকা মাচু পিচুই, এটা ভিলকা বাম্বা নয়। কারণ ফ্রান্সিসকো পিজারোর নেতৃত্বাধীন স্প্যানিশ ডাকাত দল লুণ্ঠনের পাশাপাশি পুরো ভিলকা বাম্বাকে মাটির সঙ্গে মিশিয়ে তারপর প্রতিষ্ঠা করেছিল নতুন শহর লিমা। অর্থাৎ এই যে স্প্যানিশ ডাকাত দল ছিল, তারা লুটপাটটা শেষ করে ওই এলাকায় যত মানুষজন ছিল তাদের সবাইকে হত্যা করে ওই সভ্যতাকে পুরো ধ্বংস করে দেয়। এবং তার উপরে কোন সভ্যতা বা কোন শহর তৈরি করে? এই লিমা যে নতুন একটা শহর, সেই শহরটা তৈরি করে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী স্লাইডে যাই। সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে অবস্থিত ইনকা শহর মাচু পিচুর নির্মাণ শেষ হয় কত সালে? 1450 সালে। সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে অবস্থিত ইনকা শহর মাচু পিচুর নির্মাণ শেষ হয় কত সালে? 1450 সালে। ধারণা করা হয় ইনকা সম্রাট পাচাকুটির নির্দেশে হয়েছিল এই নির্মাণ। তবে শত বছর না পেরোতেই পরিত্যক্ত হয়ে গিয়েছিল এই শহরটি। কেউ কেউ দাবি করেন ইউরোপীয়দের আগ্রাসনের সময় মহামারীর কবলে পড়েছিল মাচু পিচু। কি মনে করেন? যে ইউরোপীয়দের যে আগ্রাসন ছিল, এই আগ্রাসনের সময় মহামারীর কবলে পড়ে মাচু পিচু। ভয়াবহ মহামারীর ফলে বেশিরভাগ মানুষ মারা গেলে পরিত্যক্ত হয়ে গিয়েছিল ইনকা নগরী মাচু পিচু। তো আমরা আশা করি এতটুকু বুঝতে পেরেছি। অনেক ইতিহাসবিদ দাবি করেছেন মহামারীর কবলে পড়ে মাচু পিচু ধ্বংস হয়নি। অনেক ইতিহাসবিদ কি মনে করছেন? যে আসলে না, মহামারীর কারণে মাচু পিচু ধ্বংস হয়নি। স্প্যানিশ আগ্রাসনকারীরা সেই ইনকা শহর দখল করতে গিয়ে সেখানকার বেশিরভাগ আদিবাসীকে মেরে ফেলে। একটু আগে আমরা পড়েছিলাম যে লিমা শহর স্থাপন করেছিল স্প্যানিশ ডাকাত দলরা, পুরো শহরকে ধ্বংস করে দিয়েছিল। তেমনি এখানেও মনে করা হয় যে স্প্যানিশ যে আগ্রাসনকারীরা ছিল, তারা এই মাচু পিচু যত মানুষজন ছিল সবাইকে কি করেছিল? মেরে ফেলেছিল। স্প্যানিয়ার্ড দস্যু নেতা অর্থাৎ মানে জলদস্যু বা ডাকাত দলের যে নেতা ফ্রান্সিসকো পিজারো 1532 সালে ইনকা সাম্রাজ্য আক্রমণ করে। কত সালে? 1532 সালে ইনকা সাম্রাজ্য আক্রমণ করে কে? স্প্যানিয়ার্ড দস্যু নেতা ফ্রান্সিসকো পিজারো। তখন ইনকা সম্রাট আটাহুয়ালপার রাজধানী ছিল কুজোকো শহরে। বর্তমান পেরুতে এর অবস্থান। কোথায়? বর্তমান পেরুতে এর অবস্থান। ইনকারা তাদের সাম্রাজ্য ততদিনে উত্তর ইকুয়েডরের দিকে দক্ষিণে চিলির মধ্যভাগ পর্যন্ত আন্দিজ পর্বতমালা জুড়ে বিস্তার ঘটাতে পেরেছিল। বিশাল একটা লাইন। আমরা একটু সহজভাবে পড়ি। ইনকারা তাদের সাম্রাজ্য ততদিনে অর্থাৎ শেষ সময়ের ভিতরে উত্তরে ইকুয়েডর থেকে, কোথায়? উত্তর ইকুয়েডর থেকে শুরু করে দক্ষিণ চিলির মধ্যভাগ পর্যন্ত, কি দক্ষিণে চিলি একটা দেশ বা একটা শহর, এই চিলির মধ্যভাগ পর্যন্ত অর্থাৎ মিডল পর্যন্ত পুরো আন্দিজ পর্বতমালা জুড়ে, আন্দিজ একটা পর্বতমালা ছিল, সেই পর্বতমালা পর্যন্ত
বিস্তার ঘটাতে পেরেছে। বিস্তার ঘটাতে কি করেছে? বিস্তার ঘটাতে পেরেছে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তোমরা জাস্ট আরেকবার চোখ ভুলাবে, রিডিং পড়বে, তারপর যদি কোনো সমস্যা থাকে আমাদের কমেন্ট অবশ্যই জানাবে, আমরা সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী স্লাইডে আমরা যাই। রাজনৈতিক ইতিহাস। ইনকা সভ্যতা বা ইনকার যে জনগোষ্ঠী ছিল তাদের রাজনৈতিক ইতিহাসটা কেমন ছিল? ইনকাদের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করতে গেলে দেখা যায় তারা আনুমানিক 1200 খ্রিস্টপূর্বাব্দে খ্রিস্টাব্দে কত সালে? আনুমানিক 1200 খ্রিস্টাব্দে কুজোকো উপত্যকায় বসতি স্থাপন করেন। কোন উপত্যকায়? কুজোকো উপত্যকায় বসতি স্থাপন করে। কাপাক প্রথম ইনকা সম্রাট হলেও নবম ইনকা সম্রাট পাচাকুটি 1438 সালের দিকে ইনকা সাম্রাজ্যের বিস্তার শুরু করেন। কাপাক প্রথম ইনকা সম্রাট। প্রথম ইনকা সম্রাটকে কাপাক ক নাম্বারের জন্য আসতে পারে, আমরা ক নাম্বারের জন্য পড়ব। প্রথম ইনকা সম্রাট কাপাক এবং নবম ইনকা সম্রাটকে? নবম ইনকা সম্রাট পাচাকুটি। ক এর জন্য আমরা পড়ব। নবম ইনকা সম্রাট পাচাকুটি 1438 সালের দিকে ইনকার যে বিস্তার করতে হবে সেই ধারণা কিংবা সেই জন্য তিনি কাজ করেন। তার সক্ষমতা আর যুদ্ধবাজ নীতি ইনকাদের উত্তর দক্ষিণে 2700 মাইল পর্যন্ত বিস্তারের পথ করে দিয়েছিল। অর্থাৎ তার যে যুদ্ধনীতি যেমন তার যে দক্ষতার ফলে সে কি উত্তরের থেকে দক্ষিণে 2700 মাইল পর্যন্ত বিস্তারের পথ করে দিয়েছিল। অর্থাৎ কি 2700 মাইল জায়গা তারা দখল করেছিল। তারপর উল্লেখযোগ্য কয়েকজন ইনকা শাসক ছিলেন। মানকো কাপাক, মায়তা কাপাক, ইয়াহুয়ার হুয়াকাক, পাচাকুটি ইনকা, টোপা ইনকা এবং হুয়াইনা কাপাক। এই কয়জন কি ছিলেন? ইনকা সাম্রাজ্যের যে কয়েকজন বিখ্যাত শাসক তারাই ছিলেন। তারপর আমরা দেখি মানকো কাপাককে ইনকাদের প্রথম সম্রাট দাবি করা হলেও তাকে নিয়ে ঐতিহাসিকদের সন্দেহ রয়েছে। ধারাবাহিক শাসনের শেষ দিকে আতাহুয়ালপার শাসনামলে স্প্যানিয়ার্ড ডাকাত দল স্প্যানিয়ার্ড ডাকাত দল আক্রমণ করেছিল ইনকাদের শহর। তারা লুটপাট ও তছনছ করেছিল ইনকাদের সুসজ্জিত নগর এবং সমৃদ্ধ সভ্যতা। আমরা ইতিপূর্বে পড়েছি যে স্প্যানিয়ার্ড ডাকাত দল তারা বিভিন্ন সভ্যতা আক্রমণ করেছে, অর্থাৎ এই ইনকা সভ্যতা তারা আক্রমণ করেছিল এবং লুট করার পাশাপাশি তারা ইনকা সভ্যতার যে নগর সেটাকে ধ্বংস করে এবং বেশিরভাগ মানুষকে তারা হত্যা করে ফেলেছিল। তো আশা করি তোমরা এই রাজনৈতিক অবস্থা এটা বুঝতে পেরেছ। পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। তা ইনকাদের খাদ্য ও কৃষি ব্যবস্থা। আদিবাসীরা গিনিপিগ ও লামার মাংসের পাশাপাশি সামুদ্রিক মাছ ধরতে পারলে সিদ্ধ করে কিংবা পুড়িয়ে খেত। পশ্চিমে প্রশান্ত সাগর আর সেই জগৎ বিখ্যাত টিটিকাকা হ্রদের মাছ। জগৎ বিখ্যাত হ্রদ টিটিকাকা হ্রদের মাছ ছিল তাদের খুবই প্রিয়। অর্থাৎ এই হ্রদের যে মাছগুলো ছিল সেই মাছগুলো কি তাদের কাছে খুবই প্রিয় ছিল। পাশাপাশি ভুট্টা পিষে চিচা নামের তিতকুটে এক ধরনের পানীয় তৈরি করতো ইনকারা। তিতকুটে মানে একটু তেতো টাইপের কি এক ধরনের পানীয়, অর্থাৎ আমরা যেরকম সফট ড্রিঙ্কস খাই, মোজো, কোকাকোলা, স্প্রাইট ইত্যাদি টাইপের কি তারা তিতকুটে এক ধরনের পানীয় তৈরি করত। সিংহভাগ ক্ষেত্রে নিরামিষভোজী হওয়ায় গোল আলু ছিল ইনকাদের প্রধান খাদ্যশস্য। তারা কি ছিল? নিরামিষভোজী। সিংহভাগ ক্ষেত্রে তারা কি ছিল? নিরামিষভোজী। অর্থাৎ ইনকারা কেমন ছিল বা তাদের খাদ্য ব্যবস্থা কেমন ছিল? তারা নিরামিষভোজী ছিল। তাদের প্রধান খাদ্যশস্য কি ছিল? গোল আলু। তারা ভুট্টা, নানা ধরনের সিম, মিষ্টি আলু, টমেটো, লাউ, কাঁচামরিচ ইত্যাদি চাষ করত। একমাত্র লাউ ছাড়া অন্য সব তরকারি এবং খাদ্যশস্য ইউরোপ, আফ্রিকা, এশিয়া প্রায় অপরিচিত। একমাত্র লাউ ছাড়া তাছাড়া যে সকল খাদ্যশস্যগুলো ছিল সেগুলো কি ইউরোপ, আফ্রিকা, এশিয়ায় প্রায় অপরিচিত ছিল। পাহাড়িদের প্রধান খাবার ছিল আলু। পাহাড়িদের প্রধান খাবার কি ছিল? ইনকা সভ্যতায় পাহাড়িদের প্রধান খাবার ছিল আলু। মাঝারি উচ্চতার ভূমিতে বসবাসকারীদের মানুষের প্রধান খাদ্যশস্য ছিল ভুট্টা। অর্থাৎ মাঝারি উচ্চতায় একদম, একটা ছিল পাহাড়ের নিচে সমতল ভূমিতে, একটা ছিল পাহাড়ের মাঝে, একটা ছিল পাহাড়ের চূড়ায়। যারা পাহাড়ের উপরে থাকতো তাদের প্রধান খাবার কি ছিল? আলু। যারা পাহাড়ের মাঝামাঝি উচ্চতায় থাকতো তাদের প্রধান খাবার কি ছিল বা প্রধান খাদ্যশস্য ছিল ভুট্টা। আশা করি তোমরা সকলে এতটুকু বুঝতে পেরেছো। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। তৎকালীন ইনকা তথা পেরুতে 4 প্রজাতির উট জাতীয় প্রাণী ছিল। কয় প্রজাতির? পেরুতে
4 প্রজাতির উট জাতীয় প্রাণী ছিল। তাদের নাম যথাক্রমে লামা, তাদের নাম কি ছিল যথাক্রমে? লামা, আলপাকা, ভিকুনা, গুয়ানাকো। লামা, আলপাকা, ভিকুনা, গুয়ানাকো। এগুলো এমসিকিউতে আসতে পারে। লামা কেমন ধরনের প্রাণী বা লামা কোন সভ্যতার একটি প্রাণী? এই 4টা অবশ্যই আমরা এমসিকিউর জন্য পড়ব। কিসের জন্য পড়ব? আমরা এমসিকিউর জন্য পড়ব। প্রথম দুটি প্রাণী আকারে বেশ বড় হলেও ভিকুনা আর গুয়ানাকো ছিল বেশ ছোট। কি? এই যে ভিকুনা এবং গুয়ানাকো ছিল বেশ ছোট, অনেকটা ছাগলের মতো। কিসের মতো? ছোট ছোট যেরকম ছাগল আমরা দেখতে পাই সেরকম ছাগলের মতো ছিল। তবে লামা কিংবা আলপাকা উটের তুলনায় একেবারে ছোট ছিল, অর্থাৎ এগুলা এই দুটো থেকে একটু বড় ছিল। ভিকুনা এবং গুয়ানাকো এই দুটো থেকে গিয়ে লামা এবং আলপাকা একটু বড় ছিল, কিন্তু উট যতটা বিশাল আকৃতির হয় তার থেকে অনেকটা ছোট ছিল। তারা লামাকে গাধার মতো ভারবাহী পশু হিসেবে ব্যবহার করার পাশাপাশি আলপাকাকে পোষ মানাতো লোমের জন্য। কেন? তারা আলপাকাকে লোম, অর্থাৎ আমরা ভেড়া থেকে যেরকম লোম কালেক্ট করি, উল বা লোম কালেক্ট করি, তেমনি তারা আলপাকাকে পোষ মানাতো কেন? লোমের জন্য। এবং লামাকে গাধা রূপে ব্যবহার করত। আলপাকা গাঢ় বাদামি এবং কালো রঙের লোম দিয়ে তারা গরম কাপড় তৈরি করত। লামা আলপাকার পাশাপাশি কুকুর, গিনিপিগ এবং হাঁস পুষত তারা। কি কি পুষত? কুকুর, গিনিপিগ এবং হাঁস পুষত তারা। ইনকারা গিনিপিগের মাংস খেত। কারা? ইনকারা গিনিপিগের মাংস খেত। পাহাড়ি পথে চলাচলের ক্ষেত্রে পায়ের সুরক্ষায় জুতা ও স্যান্ডেল পরত। কি? পাহাড়ি পথে চলাচলের ক্ষেত্রে পায়ের সুরক্ষায় জুতা ও স্যান্ডেল পরত। ইনকা নারীরা লম্বা একখণ্ড কাপড় দিয়ে তৈরি বিশেষ পোশাক পরতেন। কাপড়টি কাঁধ থেকে পায়ের গোড়ালি পর্যন্ত পুরো শরীরকে ঢেকে রাখতো। কি করত? কাপড়টি কাঁধ থেকে পায়ের গোড়ালি পর্যন্ত পুরো শরীরকে ঢেকে রাখতো। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। ধর্ম ও অন্যান্য বিষয়। নারীরা লম্বা চুল রেখে মাথার মাঝখানে সিঁথি করত। পুরুষেরা চুল কাটতো সামনের দিকে ছোট করে, তবে পেছনের দিকে বেশ লম্বা ছিল। সব শ্রেণীর ইনকা নারী গলায় হার পরার পাশাপাশি কি পরতো? সব শ্রেণীর ইনকা নারী গলায় হার পরার পাশাপাশি শুধু অভিজাত ইনকা পুরুষেরা কানে বিশেষ গয়না পরতো। তাহলে অভিজাত যারা ইনকা পুরুষ ছিল তারা কি পরতো? কানে বিশেষ গয়না পরতো। ধারণা করা হয় ইনকাদের রাজ্যে সব শহরে সূর্যদেবের মন্দির ছিল। ইনকাদের কি? সব শহরে কোন দেবের? সূর্যদেবের মন্দির ছিল। মন্দিরের ভিতরে পূজা না হয়, অর্থাৎ মন্দিরের ভিতরে পূজা হতো না, মন্দিরের বাইরে একটা ফাঁকা জায়গায় বাইরে বা চত্বরে পূজা হতো। পুরোহিতরে মন্দিরে প্রবেশ করে সেখান থেকে পূজার উপকরণ নিয়ে এসে এই চত্বরে পূজা করত। ইনকা রাজ্যের সবচেয়ে বড় সূর্য মন্দির ছিল কুজোকো শহরে। ইনকা রাজ্যের সবচেয়ে বড় সূর্য মন্দির কোথা ছিল? কুজোকো শহরে। সব মন্দিরে অনেকগুলো দালান থাকতো। কি থাকতো? সব মন্দিরেই কি অনেকগুলো দালান থাকতো পুরোহিত ও মন্দিরের কর্মচারীদের থাকার জন্য। মন্দির সংলগ্ন আলাদা বাড়িতে সন্ন্যাসিনী বা পবিত্র নারীরা বাস করতেন। কারা বাস করতেন? মন্দির সংলগ্ন আলাদা বাড়িতে সন্ন্যাসিনী বা পবিত্র নারীরা বাস করতেন। সূর্যকুমারী বা মানাকুনো নামের চিরকুমারী সন্ন্যাসীরা এবং নির্বাচিত নারীরা তথা আকলাকুনারাই এখানে থাকতেন। কোথায় থাকতেন? মন্দির সংলগ্ন যে আলাদা বাড়ি ছিল সে বাড়িতে। সূর্যকুমারী, এই দুইটা ওয়ার্ড আমরা একটু মুখস্থ করব। সূর্যকুমারী বা মানাকুনা কি? সূর্যকুমারী বা মানাকুনা নামের চিরকুমারী সন্ন্যাসী। তাহলে যদি প্রশ্নে আসে যে চিরকুমারী সন্ন্যাসী কি বা চিরকুমারী সন্ন্যাসীর অপর নাম কি, এটা কি দিতে পারবো আমরা? সূর্যকুমারী বা মানাকুনা। এবং নির্বাচিত নারীদের অপর নাম কি? আকলাকুনারাই। কি? আকলাকুনারাই। নামগুলো একটু অন্যরকম, আমাদের পড়তে একটু অসুবিধা হলে আস্তে আস্তে পড়তে শুরু করলে আমরা বুঝে ফেলবো। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। এখন আমরা পড়বো আজটেক সভ্যতা। একটু আগে আমরা ইনকা সভ্যতা পড়েছি, এর পটভূমি, ধর্ম, অর্থনীতি, সমাজ ব্যবস্থা ইত্যাদি পড়েছি। এখন আমরা পড়বো কি? আজটেক সভ্যতা। আজটেক সভ্যতার পটভূমি। স্প্যানিশ আক্রমণকারীরা, স্প্যানিশ ডাকাত দল আমরা একটু আগে পড়েছি, এখানেও কি স্প্যানিশ আক্রমণকারীরা রয়েছে। স্প্যানিশ আক্রমণকারীরা 1519 সালের দিকে, কত সালের দিকে? 1519 সালের দিকে মধ্য মেক্সিকোতে, কোথায়? মধ্য মেক্সিকোতে আজটেক সভ্যতার এক সমৃদ্ধ নগরের সন্ধান পায়।
তারা সমৃদ্ধ এই নগর থেকে বিভিন্ন সম্পদ লুটপাট করে, তাদের কাজই ছিল লুটপাট করা, যেহেতু তারা ডাকাত দল। তারা এই সম্পদ থেকে কি অনেক লুটপাট করে। তাদের আক্রমণের অনেক আগে মেক্সিকো অঞ্চলের জনশ্রুতি ও কিংবদন্তি থেকে আজটেক জাতির নাম শোনা যায়। তারা প্রথম বসতি গড়েছিল আজলটান অঞ্চলে। প্রথম বসতি কোথায় গড়েছিল? আজলটান অঞ্চলে। জায়গাটি ছিল মেক্সিকোর উত্তরে কিংবা উত্তর পশ্চিমাঞ্চলের কোথাও। জায়গাটি কোথায় ছিল? মেক্সিকোর উত্তরে কিংবা উত্তর পশ্চিমাঞ্চলের কোন একটা অংশে। সভ্যতা বিকাশের গোড়ার দিকে আজটেকরা ছিল যাযাবর। তাহলে সভ্যতা বিকাশের গোড়ার দিকে আজটেকরা কি ছিল? যাযাবর ছিল। তাদের জনসংখ্যা তেমন একটা বেশি ছিল না। জনসংখ্যা কি তেমন একটা বেশি ছিল না। খ্রিস্টীয় নবম শতকে গুয়েতেমালার পাশাপাশি ইউকাতান অঞ্চলে, কোথায়? খ্রিস্টীয় নবম শতকে গুয়েতেমালার পাশাপাশি ইউকাতান, কোথায়? ইউকাতান অঞ্চলে যখন মায়া সভ্যতা পূর্ণ বিকাশ ঘটেছিল, তখন মধ্য মেক্সিকো অঞ্চলের তেইদিহুয়াকান, উচ্চারণটা কি হবে? তেইদিহুয়াকান শহরকে কেন্দ্র করে গড়ে ওঠে আরেকটি সভ্যতা। কোন শহরকে কেন্দ্র করে গড়ে ওঠে? তেইদিহুয়াকান। সাম্প্রতিক সময়ের মেক্সিকো সিটি ঠিক সেখানে সাম্প্রতিক সময়ের যে মেক্সিকো সিটি, কি মেক্সিকো সিটি ঠিক সেখানে তার থেকে 5 মাইল 25 উত্তর পশ্চিমে এই তেইদিহুয়াকান নগরটি অবস্থান। তাহলে তেইদিহুয়াকান, এই যে নগর তেইদিহুয়াকান, এই নগর অবস্থান কোথায়? বর্তমান যে মেক্সিকো সিটি, সেই সিটি থেকে প্রায় মাইল 5 উত্তর পশ্চিমে। কোথায়? মাইল 5 উত্তর পশ্চিমে। অন্যদিকে মধ্য মেক্সিকোতে টোলটেক জাতি বিকাশ ঘটেছিল। কি? মধ্য মেক্সিকোতে টোলটেক জাতি বিকাশ ঘটিয়েছিল। কোন জাতি? টোলটেক জাতি। এক নতুন সভ্যতার। তারা সেখানে তৈরি করে বড় বড় শহর। তাদের রাজধানী ছিল টোলান নগরী। তাহলে টোলটেক এই যে জাতি, এই জাতির রাজধানী কোথায় ছিল? টোলান নগরী, যা বর্তমান টুলো নামে পরিচিত। বর্তমানে তারা কি নামে পরিচিত? টুলো নামে পরিচিত। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। পরবর্তী স্লাইডে আমরা যাই। আজটেক সভ্যতা মেক্সিকো সিটি নগরী থেকে 60 মাইল উত্তর পশ্চিম দিকে। কোথায়? মেক্সিকো সিটি নগরী থেকে 60 মাইল উত্তর পশ্চিম দিকে টোলান নগরীটির অবস্থান, যেখানে নির্মাণ করা হয় বড় বড় দালান কোঠা, মন্দির, পিরামিড। ঠিক এর টোলান নগরীতে কি বড় বড় দালান কোঠা ও মন্দির, পিরামিড তৈরি করা হয়। তারা মায়াদের অনুকরণে লেখার কৌশল আয়ত্ত করেছিল। তারা কাদেরকে কপি করেছিল? মায়াদের অনুকরণে লেখার কৌশল আয়ত্ত করেছিল এবং পঞ্জিকাও তৈরি করতে পারত। তারা কি তৈরি করত? পঞ্জিকাও তৈরি করতে পারত। তাদের নগর ব্যবস্থা বাণিজ্যের প্রসার ঘটায় আজটেকরা গড়ে তোলে সমৃদ্ধ নগর ও স্থাপত্য। কেন? তাদের বাণিজ্যের প্রচুর পরিমাণ প্রসার ঘটেছিল এবং প্রসারের ফলে কি তারা এই সমৃদ্ধ নগর গড়ে তুলেছিল। 1000 সালের দিকে, কত সালের দিকে? 1000 সালের দিকে নহুয়া ভাষায়, কোন ভাষায়? নহুয়া ভাষায় কথা বলা কয়েকটি জাতির আক্রমণে তাদের সভ্যতা ধ্বংস হয়েছিল। কাদের সভ্যতা ধ্বংস হয়েছিল? এই যে আজটেক সভ্যতা ধ্বংস হয়েছিল। ওখানকার কুলহুয়া জাতির শহর কুলহুয়াকান গড়ে ওঠে টেক্সকোকো হ্রদের দক্ষিণ তীরে। একটু অন্যরকম লাইনটা। ওখানকার কুলহুয়া জাতির শহর, কি জাতির নাম? কি? কুলহুয়া শহর কুলহুয়াকান। কুলহুয়া জাতির শহরের নাম কি ছিল? কুলহুয়াকান গড়ে ওঠে টেক্সকোকো একটা হ্রদের নাম, হ্রদের দক্ষিণ তীরে। আশা করি তোমরা লাইনটা বুঝতে পেরেছো। তখন এই হ্রদের পূর্ব তীরে টেক্সকোকো নামে আরেকটি সমৃদ্ধ নগর গড়ে উঠেছিল। তারাও নহুয়া ভাষায় কথা বলতো। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। কুলহুয়া জাতির মানুষ মধ্য মেক্সিকো অঞ্চলে আজটেক সভ্যতা গড়ে তুলেছিল বলে অনেকে ধারণা করেন। তাহলে কোন জাতি? কুলহুয়া জাতির মানুষ মেক্সিকো অঞ্চলে আজটেক সভ্যতা গড়ে তুলেছিল বলে অনেকে ধারণা করেন। শুরুতে 1000 সালের অল্প সময় পরেই ধীরে কুলহুয়া, টেক্সকোকো, টোপানেক সহ অন্যান্য স্থানীয় আদিবাসী গোষ্ঠী মধ্য মেক্সিকো উপত্যকায় মূলত অভিন্ন ধাঁচের সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটিয়েছিল।
তাদের গড়ে তোলা এই সমৃদ্ধ সংস্কৃতির পরে নাম দেওয়া হয়েছে আজটেক সভ্যতা। তাহলে এই যে এই লাইনটাতে আমরা পরে কি বুঝলাম, যে আজটেক যে সভ্যতাটা হয়েছিল সে সভ্যতাটা কারা গড়ে তুলেছিল? এই যে কুলহুয়া, টেক্সুকো, প্রোপেগান সহ অন্যান্য স্থানীয় যারা আদিবাসী ছিল তারাই কি এই আজটেক সভ্যতাটা গড়ে তুলেছিল। পরবর্তীতে দেখি আমরা 13 শতকে টেনোচেকা কি টেনোচেকা নামে আরেকটি নহুয়া ভাষা কথা বলা জাতীয় গোষ্ঠী এসে বসতি স্থাপন করেছিল আজটেকদের এলাকায়। তারাও টেক্সকোকো হ্রদের মাঝখানে একটি দ্বীপে বসবাস করত। 1325 সালে তারা তেনোচ্ছেত্তোলান নামে একটি শহরের পত্তন করে। শহরটির নাম কি? তেনোচ্ছেত্তোলান। পরে এই টেনোচকাদেরকে আজটেক নামে পরিচয় করিয়ে দেওয়া হয়। কি তাদেরকে আসলে তাদের কি বলা হতো প্রথমে? টেনোচকাদের তাদেরকে পরবর্তী কি নামে পরিচয় করিয়ে দেওয়া হয়? আজটেক নামে পরিচয় করিয়ে দেওয়া হয়। ওদের রাজধানী ছিল তেনোচ্ছতলান। ওদের রাজধানী কোথায় ছিল? তেনোচ্ছতলান। আর ঠিক তার ধ্বংসাবশেষের উপরে গড়ে উঠেছে বর্তমান মেক্সিকোর রাজধানী শহর মেক্সিকো সিটি। আমরা এখানে একটা লাইন পেলাম বা একটা এমসিকিউ পেতে পারি আমরা, মেক্সিকোর বর্তমান রাজধানী বা মেক্সিকোর রাজধানীর নাম কি? মেক্সিকো সিটি। এটা আমরা পড়বো কি ক নাম্বারের জন্য প্লাস এমসিকিউ, ক প্লাস এমসিকিউ। তাহলে মেক্সিকোর রাজধানীর নাম কি? মেক্সিকো সিটি। আর সেদিক থেকে ধরতে গেলে টেনোচকাদের থেকে আজটেক জাতিগোষ্ঠীর বিকাশ, আর একইভাবে তেনোচ্ছতলানের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছে আজকের মেক্সিকো সিটি। তাহলে আজকের মেক্সিকো সিটি কাদের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছে? এই যে তেনোচ্ছতলানের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছে। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। উপনিবেশ বিস্তারের সময় কি? উপনিবেশ বিস্তারের সময় 1519 সালের দিকে স্প্যানিশরা মেক্সিকোতে আক্রমণ চালায়। কারা আক্রমণ চালায়? স্প্যানিশরা মেক্সিকোতে আক্রমণ চালায়। তারপর তারা খেয়াল করেছিল সমগ্র মধ্য মেক্সিকো অঞ্চলের উপর টেনোচকাদের একচ্ছত্র আধিপত্য। কাদের একচ্ছত্র আধিপত্য? টেনোচকাদের একচ্ছত্র আধিপত্য। তারা মূলত এই টেনোচকা রাজাদের থেকে সবথেকে বড় প্রতিরোধের সম্মুখীন হয়। তাদের লেখা ইতিহাসে টেনোচকা রাজারা পরিচিত হয়েছে আজটেক নামে। কি নামে পরিচিত হয়েছে তারা? আজটেক নামে পরিচিত হয়েছে। বর্তমান সময়েও আজটেক বলতে টেনোচকা রাজাদের কথাই বলা হয়। বর্তমানে আজটেক বলতে গেলে কি কাদের কথা বলা হয়? এই যে টেনোচকা রাজা তাদের কথা বলা হয়। আকামা পিচটলি কি? আকামা পিচটলি থেকে শুরু করে সেখানে প্রায় 11 জন রাজা শাসন করেছিলেন। নাম একটু অন্যরকম, একটু কঠিন লাগতে পারে। আকামা পিচটলি থেকে শুরু করে সেখানে প্রায় 11 জন রাজা শাসন করেছিলেন। অবদান, আসলে আজটেক সভ্যতার কি অবদান ছিল সেগুলো আমরা একটু দেখি। নানাবিধ যুদ্ধ বিগ্রহে বেশিরভাগ সময় পার করলেও বিশ্ব সভ্যতায় আজটেকের কিছু গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তারা বিশেষ ধরনের ক্যালেন্ডার তৈরি করেছিল। তারা কি তৈরি করেছিল? বিশেষ ধরনের ক্যালেন্ডার তৈরি করেছিল। সুদৃশ্য ভাসমান বাগান তৈরির কৃতিত্বও তাদের। কি? সুদৃশ্য ভাসমান বাগান কি করেছিল তারা? সুদৃশ্য ভাসমান বাগান তৈরির কৃতিত্ব কি তাদের? তারা প্রশস্ত রাস্তা তৈরির মাধ্যমে নিজেদের শহরগুলোকে সংযুক্ত করেছিল। আজটেকদের ওল্লামাকে বর্তমান বিশ্বের জনপ্রিয়তম ফুটবল খেলা তথা সকারের আদিরূপ হিসেবে মনে করা হয়। এই যে সকারকে ওয়ান কাইন্ড অফ ফুটবল খেলার মতো বা ভলিবল খেলা টাইপের, এই বর্তমান বিশ্বের জনপ্রিয়তম খেলা ফুটবল তথা সকারের আদিরূপ হিসেবে মনে করা হয় কাকে? ওল্লামাকে। কাকে? এই যে ওল্লামা, এটা কি ছিল? এক প্রকার ফুটবল বা ভলিবল টাইপের খেলা, যেটাকে কি বর্তমানে সকারের আদিরূপ হিসেবে ধরা হয়। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তো এই মধ্য দিয়ে, এই আজটেক সভ্যতার মধ্য দিয়ে আমাদের যে দ্বিতীয় অধ্যায়ের যে টপিকগুলো ছিল সেগুলো আমরা খুবই ভালো মতো পড়ার চেষ্টা করেছি, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা যতটুকু বুঝেছো অবশ্যই কমেন্টে জানাবে, এবং যদি কোনো টপিকে যদি তোমাদের সমস্যা থেকে থাকে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। তো আমি তোমাদের জন্য 4টা প্রশ্ন রেখেছি, অবশ্যই তোমরা এই প্রশ্নগুলোকে উত্তর করতে পারবে, কারণ যদি আমাদের আগের ভিডিওগুলো তোমরা দেখে থাকো, এই আগের ভিডিওগুলোতেই আমার এই 4টা প্রশ্নের উত্তর রয়েছে। তো আমি 4টা প্রশ্ন এখন দেখাচ্ছি, তোমরা অবশ্যই 4টা প্রশ্নের উত্তর খাতায় লিখবে, সাথে সাথে আমাদের কমেন্টে উত্তরগুলো লিখে যাবে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে,
মেসোপটেমিয়া সভ্যতাকে কেন ফার্টাইল ক্রিসেন্ট বলা হয়? কেন বলা হয়, এটা একটা খ নাম্বার প্রশ্ন, 2 মার্কের। তোমরা ওই হিসেবে তোমরা একটু খাতা উত্তর করার চেষ্টা করবে, সংক্ষিপ্ত প্রশ্ন। তারপর হচ্ছে মিশরকে কেন নীল নদের দান বলা হয়? মিশরকে কেন নীল নদের দান বলা হয়, এটা উত্তর তোমরা খাতায় করবে। তারপর হচ্ছে কোন সভ্যতার তথ্যাদি সোনার পাতায় লেখা হয়েছিল সে সম্পর্কে লিখো। আমরা একটু আগে জাস্ট এই ক্লাসে বা তার আগে লেকচারে পড়েছি আমরা, তোমরা অবশ্যই এটা জেনে থাকবে, তোমরা অবশ্যই এটা খাতায় অ্যান্সার করবে। তারপর 4 নম্বর প্রশ্ন হচ্ছে পেরিক্লিসের সময়কালকে গ্রিক সভ্যতার স্বর্ণযুগ বলা হয় কেন? এই 4টা প্রশ্ন তোমরা অবশ্যই খাতায় লিখবে, অবশ্যই খাতায় লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস ছিল এতটুকুই। আইটেক স্কুলের পাশে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো দেখে থাকলে বা আমাদের ভিডিওগুলো দেখে যদি তুমি কিছু শিখে থাকো, তাহলে তোমার নৈতিকতা বোধ থেকে বা নৈতিকতা থেকে আমাদের আইটেক স্কুলের কোর্স ফিতে সাপোর্ট করবে। এবং যদি কারো মনে হয় যে না, আমি প্রপার কোর্স ফি বা যে কোর্স ফি নির্ধারিত হয়েছে সেটা আমি দিতে সমর্থ নই, আমি একটু কষ্ট হবে, তাহলে আমাদের টিম মেম্বারদের সাথে যোগাযোগ করে তুমি তোমার কোর্স ফি নির্ধারণ করতে পারবে। কিন্তু যারা শুধুমাত্র আমাদের সম্পূর্ণ কোর্স ফি প্রদান করবে তারা কি আমাদের এই যে অনলাইন যে প্রাইভেট কেয়ার ব্যাচ রয়েছে সেটাতে সংযুক্ত হতে পারবে। এই অনলাইন প্রাইভেট কেয়ার ব্যাচে আমরা একদম হোম টিউটর বা পার্সোনাল টিচারের মতো তোমাদেরকে CW দিব, তোমাদের থেকে SW নিব, তোমাদের মনিটর করব, তোমাদের সমস্যার সমাধানগুলো করার চেষ্টা করব এবং এক্সামের মাধ্যমে তোমাদের প্রোগ্রেস নিশ্চিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে ছিল এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।